যে গল্পের শেষ নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন 2022, তারিখ 16 জানুয়ারি। ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সামনে রেকর্ড গড়ার হাতছানি ঠেকাতে পুনরায় বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের পুনরায় আবির্ভাব। উল্লেখ্য, 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের শেষ মুহূর্তে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অজ্ঞাত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। বিপুল ভোটে জয়ী হন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। দ্বিতীয় টার্মে 2016 সালে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে বিপুল ভোটে পরাজিত করেন মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। এইবার তৃতীয় টার্মে আবারও স্বতন্ত্র নামে আইভীর অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। বলা বাহুল্য, এইবার সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচনে জয়ী হলে নারী মেয়র হিসেবে তিনি হ্যাট্রিক করার দুর্লভ গৌরব অর্জন করবেন এবং নারী নগরমাতা হিসেবে চতুর্থ টার্ম। প্রথমে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও পরবর্তীতে মেয়র হিসেবে ধারাবাহিক সময়কালের যোগফল দাঁড়াবে টানা 23 বছর। অর্থাৎ বাংলাদেশে একমাত্র নজির ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জের দেওভোগে চনকা কুটির বাসভবনে নিউজ24 ওয়েবসাইট ইউটিউব চ্যানেলের প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে আইভীর কাছে একটি বিশেষ প্রশ্ন ছিল, আপনার পাশে নারায়ণগঞ্জের কে আছে এবং কে নেই? এরকম আরো অনেক চমকপ্রদ প্রশ্নের উত্তর দিয়েছেন সাবলীলভাবে মুক্তার হোসেন, তমাল দে রূপা ও ঝিনুক দাসের ক্যামেরায় ধারণ করা সাক্ষাৎকারটির ভূমিকা বর্ণনায় নিউজ24 ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ও নিউজ24 বিডি পেজ থেকে আমি সুভাষ সাহা। এবার বিস্তারিত। হ্যালো ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, অভিনন্দন আপনাকে। কেমন আছেন? জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছি। আচ্ছা, আপনার রাশি? আচ্ছা, খুঁজে বের করে নেন। আমার 6 জুন, 5 জুন। 5 জুন বের করে নিন। না, আমি ওই গণক ঠাকুর নাই পারবো না। ঠিক আছে, এখানে একটু হাইট রাখলাম। আচ্ছা, ঠিক আছে। মনে হয় যে আপনি সিংহ রাশি। রাইট, ওকে, নোটেড, মেবি। আচ্ছা, আপনি কিন্তু অলরেডি হ্যাট্রিক নগরমাতা হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। এবার সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে হ্যাট্রিকটি আপনার দরজায় করানো আছে। জনগণ আপনার পাশে, পাশে কে নেই? আসলে আমি তো মনে করি জনগণ সকলেই আমার পাশে আছে। কে নেই এই কথাটা আমি বলবো না, কারণ আমি মনে করি যে নারায়ণগঞ্জবাসী দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আমি মানুষের আইভী, আমি জনগণের আইভী, সুতরাং আমার পাশে সবাই আছে। জনগণ আপনার পাশে। আমিও রিপিট করছি, অ্যাগেন রিপিটিং, প্রশ্ন আরেকটা থেকে গেছে, কে নেই আপনার পাশে? আমি তো মনে করি সবাই আছে। কে নেই কেন কথাটা? প্রশাসন কি আছে? অবশ্যই আছে। প্রশাসন তো সরকারের বাইরে নয়, মানুষের বাইরেও নয়। যদি প্রশাসন থাকে, এখানে আমার প্রশ্ন, আজকে এই নারায়ণগঞ্জ শহরের মানুষ হকারদের কাছে জিম্মি, তোলাবাজদের কাছে জিম্মি, যদি প্রশাসন আপনার পাশে থাকে, যদি আপনি দাবি করেন, বিশ্বাস করেন, তাহলে এই দুর্ভোগ কেন এখনো আমাদের ভাইকে, এখানকার জনগণের ভাগ্যে বহাল আছে? না, এই কথাগুলি কিন্তু আমি কিছুদিন আগে একদম পরিষ্কার করেছি এবং সবসময় বলে আসছি যে অ্যাকচুয়ালি ফুটপাথ মানুষের হাঁটার জন্য, এবং আমি হকার্স মার্কেট করে দিয়েছি। এখন হকার্সরা মার্কেটে, ওই মার্কেটে না বসে দোকান বিক্রি করে তারা রাস্তায় চলে এসেছে। আমাদের ডাক বাংলোর সামনে চাষার একদম কলেজ রোডের মাথায় একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে একজন বাবা এবং অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা একদম মর্মান্তিক। আমরা কোনো অ্যাক্সিডেন্টে চাই না রাস্তায় হোক। এটা ট্রাক মেরে দিয়েছে। আপনি জানেন যে ট্রাকটা এই দুর্ঘটনা ঘটিয়েছে তার ফিটনেস ছিল না, ড্রাইভারের বয়স অনেক কম ছিল। এই জন্য আমরা বহুবার দাবি তুলেছি প্রশাসনের কাছে, ট্রাক রাত্রে চলাচল করুক, দিনের বেলা ট্রাক চলতে পারবে না। 6 মাস পর্যন্ত নারায়ণগঞ্জে
আপনার এই ট্রাক কিন্তু দিনের বেলা চলে না, রাত্রেই চলেছে। আবার কোনো এক অদৃশ্য কারণে দেখা গেল যে আবার দিনের ট্রাক চলছে। সিটি কর্পোরেশন জিম্মি ট্রাকের কাছে, ট্রাক স্ট্যান্ডের কাছে, চারপাশেই তো ট্রাক স্ট্যান্ড, কিন্তু পঞ্চবটিতে ট্রাক স্ট্যান্ড আমরা করে দিয়েছি। পঞ্চবটিতে ট্রাকগুলি দূরে, তারা স্কেচতুল অনেক দূরে যেতে পারবে না, কিন্তু সব কিছু কিন্তু শহর থেকে দূরেই হয়। বাস মানে স্টেশনও দূরে হইতে হবে, ট্রাকও হইতে হবে, যার ফলে এত কিছু চিন্তা করে আমরা সরকারের কাছে পুনরায় প্রস্তাব দিয়েছি জায়গা অ্যাকোয়ারের জন্য। বাস টার্মিনালটা আমরা শহরের বাইরে নিয়ে যেতে চাচ্ছি, ট্রাক টার্মিনাল আরেকটি করে দিতে চাচ্ছি, যাতে তাদের সুবিধা হয় এবং বিদায়গঞ্জটা একটু ফ্রিলি মানুষ মুভমেন্ট করতে পারে। আমাদের অনেক প্রশস্ত রাস্তা, হাঁটার জন্য আমরা মানুষকে জায়গা দিতে পারি। ঘুরে ঘুরে প্রশ্ন একটাই আসলো, আপনি বললেন যে 6 মাস কিন্তু এই ট্রাক মুক্ত নারায়ণগঞ্জ ছিল, কিন্তু 6 মাস পরে কিন্তু প্রশাসন এদিকে একটু ঘুরে গেল, অর্থাৎ প্রশাসনের সহযোগিতা এখানে থেমে গেল। ফলে কি দাঁড়ালো, যে এলাও সেই কত। হ্যাঁ, থেমে গেল। শুধু তাই না, আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিই। হাইকোর্টে একটা মামলা হয়েছিল, আমাদের এক নাগরিক মামলা করেছিল যে নিতাইগঞ্জ এবং যানজট মুক্ত রাখার জন্য, এই ট্রাক স্ট্যান্ডকে মুক্ত রাখার জন্য একটা মামলা হলো। সেই মামলাতে কিন্তু স্পষ্ট রায় আসলো, ডিসি সাহেব, এসপি সাহেবকে হাইকোর্টের থেকে রায়টা হলো এই যে এই জায়গাগুলিকে একদম ফ্রি রাখতে হবে, মানুষের জন্য, মানুষের কল্যাণে ফ্রি রাখতে হবে। আমরা কিন্তু সেই আদেশ একদম লিখিতভাবে আমরা ডিসি সাহেবকে, এসপি সাহেবকে পাঠিয়েছি। কিন্তু কোনো এফেক্ট নাই। সেটা আমরা ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কবি নীরব। হ্যাঁ, আমরা ধরেই নিচ্ছি যে এই কাজগুলো যার করার কথা তারা করছে না, আর যার বলার কথা তিনি বলেই যাচ্ছেন, যার অনুরোধ করার কথা তিনি করেই যাচ্ছেন, কিন্তু যার বাস্তবায়ন করার কথা সবসময় আমরা দেখছি যে এক লাইন না, 2 সাইডেই বসে। সেই ক্ষেত্রে প্রশাসন যে তৎপর না, আমি তা বলবো না, আর একটু বেশি তৎপর হলে ভালো হয়। তারা মাঝে মধ্যেই এই কাজটি করে, সরিয়ে দেয়, আবার চলে আসে। আসলে বাংলাদেশ একটা ঘনবসতি একটি দেশ, এবং সকলেই শহরে আসতে চায়, শহরে বসবাস করতে চায়, শহরে কেনাবেচা করতে চায়, সেই ক্ষেত্রে তারা চলে আসে। তবে আমি হকারদের বারবারই পুনর্বাসন করার চেষ্টা করেছি। আমার বাবাও আপনার 81 সালে পুনর্বাসন করেছিল, হকার্স মার্কেট করেছিল, সেটা নারায়ণগঞ্জ থানার পাশেই ধান মার্কেট যেটাকে বলে, ওখানে সেখানেও পরে দেখা গেছে বরাবরের মতো অনেকেই বিক্রি করে দিয়ে রাস্তায় চলে এসেছে। আমি যে আপনার এই গত 5 বছর আগে, 2005 বলবো না, আরও বেশি, 10 বছর আগে তাদেরকে পুনর্বাসন করলাম সলিমুল্লাহ রোডে, প্রায় 600 হকারকে। তারপরেও এত হকার নারায়ণগঞ্জে কোথেকে আসছে বা কাদের ছত্রছায়া বসে সেটা আমরা জানি। কিন্তু এই মুহূর্তে আমি শুধু বলবো যে আমরা অবশ্যই জনগণকে পায়ে চলার পথ দিতে হবে, হকার মুক্ত ফুটপাত রাখতে হবে। আর যেহেতু তাদেরও সুব্যবস্থা করেছি, তারা যেন সেইখানে যায়, প্রশাসন যেন আমাকে এই সহযোগিতাটা করে যে তাদের নির্দিষ্ট জায়গায় তারা যেন বেচা কিনা করতে পারে, সেই ব্যবস্থা। আমার পয়েন্ট সেখানে আপনি অবাক হবেন। আমি যখন আপনার বাড়ির উদ্দেশ্যে রিক্সায় উঠেছি, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে মেয়রের বাসা, সে প্রথমেই বলল আইভির বাসা। আমি খুব অবাক হলাম, মেয়র সে আইভি, অর্থাৎ মেয়র আইভি, সবার কাছে আইভি, ছোট বড় সবার কাছে আইভি। এটি কিন্তু আপনার একটা বড় প্রাপ্তি। ওদের দ্বিতীয় প্রশ্ন করলাম, তুমি কি জানো মেয়রের নির্বাচন? হ্যাঁ জানি স্যার। তুমি ভোট কাকে দেবে? তো বললো আমি তো ভোটার না, আমার বাবা মা ভাই বোন ভোটার। তো তুমি কি জানো পরে আলোচনা হয়, কথা বলে না, কি ব্যাপার, ভোটটা কি আইবিকে দেবে না অন্য জায়গায় দেবে? সে উত্তর দিলে কি জানে? উত্তর দিল কেন, মেয়র খারাপ কি করেছে? ওই রিক্সা চালকের নাম রাসেল। জনগণ আপনার পাশে আছে, এই রিক্সাওয়ালাই একটি দৃষ্টান্ত। কিন্তু প্রশ্ন একটি থেকেই যায়, আপনি রাজনৈতিক পরিবারের সন্তান, আপনার বাবা মরহুম আলী আহমদ চৌধুরী, উনি জননেতা ছিলেন, তিনি একজন কিংবদন্তি নেতা, আওয়ামী লীগের নারায়ণগঞ্জের পোড় খাওয়া নেতা। আপনি তার সন্তান, ওই পরিবারের সন্তান। যেহেতু রাজনীতি করেন, রাজনীতিটাকে মাথায় রেখে আপনাকে অনেক কথা বলতে হয়। জনগণ কিন্তু বিশ্বাস করে না যে প্রশাসন আপনাকে সহযোগিতা করছে, এটা জনগণের কথা। কিন্তু আপনি বলছেন যতটুকু পাচ্ছে করছে, কিন্তু আমরা জনগণ কিন্তু এটি ভালোভাবে দেখছে না। কারণ যখন স্কুল গোয়ার ছেলেরা মেয়েরা যখন স্কুলে যায়, আবার যখন ছুটি হয়, তখন 1 ইঞ্চি জায়গা মানুষ পায় না। এটি দেখে আমাদের রক্তক্ষরণ হয়, জনগণের রক্তক্ষরণ হয়। তারা এটিও জানে যে আপনি অসহায়। এই জায়গাটা কবে ফুলফিল হবে, পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। যদি বলতে হয় তাহলে আমাকে
সেইভাবে কথাটা বলতে হবে। অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্টের মানে সিটি গভর্নমেন্ট যে কনসেপ্টটা, সেই সিটি গভর্নেন্সের মধ্যে কিন্তু আপনার সব ধরনের সহযোগী অর্গানগুলি থাকে। তো সে আমাদের দেশে কিন্তু সেটা নেই বলে স্থানীয় সরকারে কিন্তু আমাদের অনেক সমস্যা হচ্ছে কাজ করতে। আমার তো পুলিশ নেই যে আমি পুলিশ দিয়ে কাজ করবো, আমাদের নির্ভর হতে হয় প্রশাসনের উপরে। বাংলাদেশের বয়স 50 আর সিটি কর্পোরেশনের বয়স মাত্র 10। সো আমি মনে করি যে আস্তে আস্তে করে এই প্রশাসন যখন সিটি কর্পোরেশন যখন শক্তিশালী হবে, অথবা তার যদি নিজস্ব পুলিশ বাহিনী থাকতো, অর্থাৎ আমরা কিন্তু গভর্নমেন্টের কাছে দাবি করেছি যে আমাদের নিজস্ব পুলিশ দেওয়া হোক, যে নারায়ণগঞ্জের মানুষ যা চায় সেইভাবে যেন আমাকে সহযোগিতা করা হয়। অর্থাৎ এই শহরের মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে চায়, যানজট চায় না, কেউই চায় না, শুধু এই শহরের মানুষ কেউই চায় না। তো এই যে জিনিসগুলি কী সেগুলি চিহ্নিত করে সেগুলির সমাধান করার জন্য তারা যেন আমাকে সহযোগিতা করে। আমরা কি আশা করতে পারি যে যদি আপনি এই টার্মে অর্থাৎ মেয়র হিসেবে যদি হ্যাট্রিক অর্জন করেন, সেই গৌরবটি আপনি আপনার অর্জনের জালিতে আসে, সেক্ষেত্রে এই মানুষের এই যে একটা আফসোস, এই যে দুর্ভোগ, অন্তত এই জায়গাতে আপনি অনেক কিছু করেছেন। আপনার উন্নয়নের দৃশ্যমান উন্নয়ন কাউকে বলে দেওয়ার প্রয়োজন নেই, আপনি উন্নয়ন করেছেন কি করেন, সেই দিক থেকে আমরা জনগণ হ্যাপি। শুধু এই জায়গাটা আপনি যদি এইবার মেয়র হিসেবে নির্বাচিত হন, জনগণ আপনাকে নির্বাচিত করে, সেই ক্ষেত্রে জনগণকে আশা করতে পারে আর করার সুযোগ পাবে না। আমি চেষ্টা করবো এই অভিযোগটি যাতে না করতে পারে, কারণ ইতিমধ্যেই আমরা নারায়ণগঞ্জে একটি মাস্টার প্ল্যান করা হচ্ছে, ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান, অর্থাৎ সিটিকে সার্ভিস দেওয়ার জন্য সিটি সার্ভিস, অথবা এই শহরে কী ধরনের মানে ট্রান্সপোর্ট চললে ভালো হবে মানুষের জন্য, সিটি সার্ভিস দেওয়া যায় কিনা, এইরকম একটি গবেষণা হচ্ছে, যেটাকে আমরা ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান বলতে যাচ্ছি। ইতিমধ্যে কাজটা শুরু হয়েছে এবং এডিবির সহযোগিতায় আমরা এই মাস্টার প্ল্যানটি করছি। আরেকটা ঢাকা ট্রান্সপোর্ট অথরিটি আমাদের সহযোগিতা করছে এটা করার জন্য। আরেকটা এখানে কাজ হবে ভবিষ্যতে, মাল্টি মডেল হাব, যেটা আমাদের নারায়ণগঞ্জের বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং নৌপথ তিনটে একসাথে তো নারায়ণগঞ্জে, এই তিনটাকে নিয়ে একটি মাল্টি মডেল হাব হওয়ার কথা। শুধু নারায়ণগঞ্জে না, এটা 14টা হবে, 14টা জেলায় 14টা জেলায় বলতে ঠিক বলবো না, 14টা মাল্টি মডেল হাব হওয়ার কথা। সেটা ঢাকায় 2টো হতে পারে, নারায়ণগঞ্জে একটা হতে পারে, অন্যান্য ডিস্ট্রিক্টে হতে পারে। বড় শহরগুলিকে নিয়ে, চিটাগং আছে, বড় শহরগুলিকে নিয়ে একটা, তার মধ্যে নারায়ণগঞ্জ আছে। আরেকটা কথা হলো, এখানে আমাদের যে মেট্রো রেল করা হচ্ছে, সেটা কিন্তু নারায়ণগঞ্জের 2টা লিঙ্ক আসবে, লিঙ্ক 2, লিঙ্ক 4, হ্যাঁ, এই দুটো, একটা সিদ্ধিরগঞ্জ দিয়ে আসবে আর একটা এই পথ দিয়ে আসবে। তো এগুলি হতে কিন্তু একটু সময় লাগবে, এগুলি সবই ন্যাশনাল অথরিটির সাথে জড়িত। এনিওয়ে, এই 2টা লিঙ্ক যদি আমাদের সাথে যুক্ত হয়, মাল্টি মডেল হাব হয়, এবং আমাদের কী ধরনের ট্রান্সপোর্ট শহরের মধ্যে সিটি সার্ভিস দেওয়ার জন্য বেটার, এই জিনিসগুলি যখন হবে পরিকল্পনা মাফিক, তখন কিন্তু এই প্রবলেমগুলি আর এভাবে থাকবে। একদম এটা শুরু হয়েছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ। আর ঢাকা মেট্রো যখন চালু হবে, তখন কিন্তু ঢাকার পরে শহরগুলিতে আসার চিন্তা করবে। অলরেডি সমীক্ষা চলতেছে, হ্যাঁ, মানে ফিজিবিলিটি স্টাডির কাজ হচ্ছে, হয়তো এগুলি শুরু হয়ে যাবে। তবে আমি যখন, যদি আমাকে মানুষ জনগণ ভোট দেয়, আমার দৃঢ় বিশ্বাস যে নারায়ণগঞ্জ জনগণ আমাকে ভোট দিবে, এবং আমি এই যে প্রসেসগুলিকে ত্বরান্বিত করার চেষ্টা করব, যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানুষকে সুবিধা দেওয়া যায় সেই চিন্তাটা করবো, এবং এই কাজগুলিকে দ্রুত গতিতে শেষ করার জন্য চেষ্টা করবো। আপনি কিন্তু গত মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন নাগরিক কমিটির পছন্দের প্রার্থী হিসেবে। না, গত না, আমি 2011 জি, রাইট। তাহলে এইবার কেন জনশ্রুতি আছে যে কথিত নাগরিক কমিটি আপনার পাশে? নাগরিক কমিটির সেক্রেটারি এখানে ছিলেন, আমরা নারায়ণগঞ্জবাসী আমার পাশে আছে। আমার তো মনে হয় না আপনি যে কথাটা শুনছেন এই কথাটা সঠিক। ধন্যবাদ। তুমারুল খন্দকার মিডিয়ায় সাক্ষাৎকারে অতি সম্প্রতি বলেছেন, তিনি নির্বাচিত হলে বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণ ভিত্তিক উন্নয়নের পথে হাঁটবেন না, অনুসরণ করবেন না। 2, তিনি বলেছেন জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপিয়েছেন। তো তিনি
ট্যাক্স বাড়াবেন না, এটা তিনি যদি নির্বাচিত হন কমাবেন কি বাড়াবেন সেটি তার ব্যাপার। এই কারণেই নাকি ভোটাররা অ্যাডভোকেট উমরুল হক খন্দকারকে বিজয়ী করবে। আপনি কি তাই মনে করেন? যে উনি কেন কি কারণে এই ধরনের কথা বলেছে, কারণ এটা বলা ওনার মতো মানুষের পক্ষে সঠিক না বলে আমি মনে করি। কারণ উনি ট্যাক্স তো আমি বাড়াইনি, গভর্নমেন্টের যে নির্দিষ্ট আপনার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা মোতাবেকই কিন্তু আমাদের কাজ করতে হয়। তবে আমি আপনাকে শুধু এতটুকু বলতে পারি যে পার স্কোয়ার মিটার পিডিবি রেট অনুযায়ী, পিডাব্লিউডি রেট অনুযায়ী পার স্কোয়ার মিটার হলো 70 টাকা, আর আমরা পার স্কোয়ার মিটার দিয়েছি 11 টাকা। হ্যাঁ, তো এই 11 টাকা হিসাবে যে ট্যাক্সটা আসে সেটা আপনাকে দিতে হবে। এখন আপনার বাড়ি মনে করেন 10 তলা, আপনি ট্যাক্স বেশি আসবে, এটাই স্বাভাবিক। আপনার পার স্কোয়ার ফিট হিসেবে অন্য অন্য জেলায় টাকা ট্যাক্সের টাকা 11 টাকা ধরনের আরও বেশি ধরা আছে, ঢাকা শহরে আরও বেশি। নারায়ণগঞ্জে আপনি বসবাস করবেন, একটা উন্নত এরিয়াতে বসবাস করবেন, সেখানে 11 টাকা পার স্কোয়ার মিটার আমি মনে করি এটা অনেক কম। তবে আমরা যখন 5 বছর পর পর আপনি জেনারেল অ্যাসেসমেন্ট হয়, তখন কিন্তু অ্যাসেসমেন্টের পরে আমরা প্রায় 30% করে কমিয়ে দিই। এবারে রিভিউ করার সুযোগ আছে। এবং আমি মনে করি যে নির্বাচনের ক্ষেত্রে এই ট্যাক্সের কথা বলে সাময়িক একটা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করছে কে বা কারা, এটা একদমই সঠিক না। কারণ আপনি ট্যাক্স না দিলে উন্নয়নের বাধাগ্রস্ত হয়। আপনি আরেকটা কথা আমি বলতে চাই আমার নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে, সেটা হলো এই যে ওনারা তো আমাকে নতুন দেখে নাই, আমাকে দীর্ঘ 18 বছর আমি ওনাদের সেবা দিয়ে যাচ্ছি। এবং আমার বছরে ট্যাক্সের থেকে আয় হয় খুব বেশি টাকা না, প্রায় এই মুহূর্তে এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারতেছি না, অ্যাপ্রক্সিমেট প্রায় 22-23 কোটি হবে, সরি 22-23 কোটি হবে, যে 5 বছরের আপনার 1 বছরের ডিমান্ড। কিন্তু আমি তো কাজ করেছি প্রায় 100, 200, 300, 500 কোটি টাকা। এত টাকার কাজ যে করলাম, আমি একটা উদাহরণ দিই, একটা ওয়ার্ডের উদাহরণ দিই। আপনি মনে করেন এই যে আমার 16 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড আপনাকে বছরে ট্যাক্স দিচ্ছে মনে করেন 2 কোটি টাকা। আমি এক্সাক্ট ফিগার বলতেছি না, এটা আমি কিছুদিন পরে আপনাদের লিখিত দিব সবাইকে, যে কোন ওয়ার্ড কত টাকা ট্যাক্স দিচ্ছে এবং কোন ওয়ার্ডে কত টাকার কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। এটা আমি একদম আপনার 2-4-5 দিনের মধ্যে আমরা প্রিন্ট করে দিব। কিন্তু আমি উদাহরণ দিচ্ছি, মনে করেন এখানে 2 কোটি টাকা আমাকে ট্যাক্স দেয় বছরে, কিন্তু আমি এখানে কাজ করেছি 20 কোটি টাকা। এই টাকাটা আসলো কোত্থেকে? এবং অনেক টাকা, অনেক ট্যাক্স আমরা পাওনা আছে। এই কোভিডের জন্য অনেকে টাকা দেয়নি, আমি দিতে নেইও নাই, অনেক সময় চেষ্টা করেছি, বলেছি, কিন্তু দেয়নি অনেকে। আপনি ইলেকট্রিসিটির টাকা যদি না দেন, আপনার পরের দিন লাইন থাকবে না। কিন্তু ট্যাক্স না দিলে তো আপনাকে আমি আজ বাড়িঘর থেকে আপনাকে ধরে নিয়ে আসতে পারতেছি না। আপনাকে অনুরোধ করতে পারি, রিকোয়েস্ট করতে পারি যে প্লিজ আমাকে ট্যাক্সটা দেন, কি আমি কাজ করতেছি, কিন্তু আমি তো আপনাকে অন্য বিষয় করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন এই যে এত টাকার কাজ হলো, এই টাকাটা তো আমাকে গভর্নমেন্ট দিয়েছে, আমাকে আমার মিনিস্ট্রি টাকা দিয়েছে, আপনার এডিবির টাকা আছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আছে। তো তারা এখানে উন্নয়ন সঠিকভাবে হচ্ছে বলেই কিন্তু তারা টাকাটা দিচ্ছে। আমি জনগণের কাছে একটা অনুরোধ করবো যে ট্যাক্সের ধুয়া তুলে যারা এই ধরনের কথাবার্তা বলছে, দয়া করে তাদের কথায় কান দিবেন না। তা আমি নগর ভবনটা এই জন্য জনগণের টাকায় করেছি, যাতে জনগণ ফিল করে, অনুভব করে যে এটা আমার টাকায় করে, এটা আমাদের ভবন, অন্য কারো ভবন না। নগর ভবন হলো আমাদের ভবন। এই টাকাটা তো আমি নিয়ে যাইনি আমার বাড়িঘর থেকে, আমি তো সাধারণ মানুষের ট্যাক্সের টাকাই করেছি, প্লাস সরকার আমাকে টাকা দিয়েছে। সরকার আমাকে প্রচুর টাকা দিয়েছে কাজ করার জন্য। সেই কাজগুলি তো হচ্ছে। শেখ রাসেল পার্ক করেছি আমি জনগণের টাকায়, অর্থাৎ ট্যাক্সের পয়সা। বাবুরের খাল করেছি আমি ওয়ার্ল্ড ব্যাংকের টাকায়। সিদ্ধিরগঞ্জের খাল আমি করেছি আপনার জাপানি টাকায়, সিজিবির টাকায়, জাপানিদের টাকায়। তো এই যে কাজের কর্মযোগ্য চলছে, জালকুড়িতে আমার 300-350 কোটি টাকার একটা প্রজেক্ট চলছে, সেটাও আপনার সরকারের টাকা, যেটা সরকার আমাকে দিয়েছে। ওখানে আমাদের ডাম্পিং স্পটের কাজ হচ্ছে, ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি হবে, সেটার জন্য কাজ হচ্ছে। তো এই যে আপনার এত কাজ হচ্ছে চারিদিকে, আপনি নিজেও জানেন, আপনারাও জানেন, সাধারণ মানুষ জানে, এটা কিন্তু জনগণের ট্যাক্সের পয়সা হচ্ছে, আবার সরকার আমাকে টাকা দিচ্ছে। আর এই একটা কথা এখানে একটু বলি, আপনি যেটা বললেন যে আমাদের শ্রদ্ধেয় কাকা উনি বলেছেন যে উনি আবাসন প্রসেসে যাবেন না। আসলে যাওয়ার সুযোগ নাই, কারণ যেই জায়গাগুলিকে আমি উদ্ধার করেছি, দখলে ছিল, সেই জায়গাগুলিকে আমি উদ্ধার করে যাতে কেউ আর দখল করতে না পারে, সেইখানে আমি বহুতল ভবন করেছি এবং আবাসন করেছি আমি মধ্যম আয়ের মানুষের জন্য। এটা পৃথিবীর সব জায়গায় সিটি কর্পোরেশন করে থাকে, কারণ মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ তারা কোথায় যাবে?
তাদেরও আবাসন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন একটা কথা, যে আমি বস্তিবাসীকে উন্নয়ন করে দিব, সেখানে যাতে তারাও ভালোভাবে থাকতে পারে, তাদেরও ভালোভাবে থাকার অধিকার আছে। সেই ক্ষেত্রে আমি, আপনি জানেন যে আমাদের এটা 16তে পড়েছে, 17 এবং 18 নম্বর ওয়ার্ডে ঋষিপাড়াতে আমি ওই জায়গাতে 10তলা বিল্ডিং করছি সরকারের টাকায়, আবার সুপার কলোনি করছি, আমি ইসরায়েলেও সুপার কলোনি করছি 10তলা বিল্ডিং। এগুলি কবে শেষ হবে? এগুলি শেষ হয়ে যাবে, অনেকগুলি বিল্ডিং শেষ হয়ে গেছে, আবার কিছুটা শেষ হবে, কিছুটা আবার টেন্ডার নতুন হয়েছে, একসাথে তো আর দেওয়া যায়নি। তো মধ্যম আয়ের মানুষের জন্য আমি যে ফ্ল্যাট করেছি, আমার মনে হয় না যে আমি আমার জনগণকে খারাপ কিছু দিয়েছি, আমার মনে হয় আমি ভালো দিয়েছি, এবং আরও এগুলি করা উচিত, আরও করা উচিত। যাদের বাড়িঘর নাই, যারা দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকে, তাদের কি ইচ্ছা হয় না একটা ভালো ফ্ল্যাটে থাকতে? অবশ্যই হয়। তো আমার যারা এই সমস্ত কথা বলছে, তাদেরকেও কিন্তু বাড়ি গাড়ি আছে, তারাও কিন্তু ভালোভাবে বসবাস করে। তাহলে কি কারণে আমার মধ্যম আয়ের লোকজন আর নিম্ন আয়ের লোকজন একটা ফ্ল্যাটে বসবাস করতে পারবে না? আমার যদি সুযোগ থাকে আমি আরো বেশি করে তাদের জন্য আরো বেশি করে। এবং নারায়ণগঞ্জবাসী না শুধু, আপনিও একজন সার্থক মেয়র হিসেবে দাবি করতে পারেন, কারণ সবাই সঠিক জায়গায় সহযোগিতা করে মানে তারা করতে চায়। সেদিক থেকে আপনি যথার্থই বলেছেন, এবং মানুষও মনে করে যে এত কাজ হয়েছে, এত আর্থিক সহযোগিতা পেয়েছেন, কাজ হচ্ছে বলে সঠিকভাবে পাচ্ছেন, এ কথা বলে আপনার উত্তরের সাথে আমি দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। তো আমি কি আপনাকে শেষ একটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, সাক্ষাতের একটু অভিজ্ঞতা বলবেন, এবং তিনি নির্দেশ দিয়েছেন যে সবাই মিলে যেন, আওয়ামী লীগের যেন কোনো গৃহ বিবাদ না থাকে। আপনি জানেন ইতিমধ্যে ইউপি ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোর দৃশ্য যদি আমরা দেখি, সেখানে দেখা যায় যে একটি বিশেষ মহল এবং বহু মহল এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য অতি দুর্বল পার্টিকে সামনে নিয়ে এসে সবাই মিলে ঠেকে অনেকেই বিজয় ছিনিয়ে নিয়ে গেছে। আলটিমেটলি এই যে গৃহ বিবাদ, যে গৃহ সমস্যা, এই সমস্যার প্রভাব কি নারায়ণগঞ্জের এই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি কি মনে করেন পড়তে পারে? আমার মনে হয় না যে এইরকম কোনো কিছু হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচন আর সিটি কর্পোরেশনের নির্বাচন কিন্তু একরকম নয়, দুটা নেচারই আলাদা। এইখানে এই ধরনের কোনো কিছু হবে এটা আমি মনে করি না, কারণ আমি বিগত যে নির্বাচনগুলি করেছি সে পৌর আমল থেকে পৌরসভা, সিটি কর্পোরেশনে দুবার, আমি সবসময় আমার সহনীয়তা বজায় রেখে এবং সহনশীলতার মাধ্যমে আমি নির্বাচন করেছি। আমার যখন সমস্ত কর্মী বিন্দুর লোকজন এবং নারায়ণগঞ্জের যে দলীয় লোকজন, তারা সকলেই অত্যন্ত সহমর্মিতা আর পরিচয় দিয়ে থাকে, এবং আমরা একসাথে মিলেমিশে কাজ করি। জনগণ যাকে ভোট দিয়ে সেই পাস করে, এবং আপনি এটা অতীত দেখেছেন, আমার মনে ভবিষ্যতে দেখবেন এই ধরনের কোনো কাজ হবে না। আর গৃহ বিবাদ যেটা বললেন, সেটা অনেক বড় একটা দল থাকে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, সেটা সব জায়গায় আছে, নারায়ণগঞ্জেও আছে। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী একদম স্পষ্টভাবে অলরেডি বলেছে যে চাইলে তো অনেকে, কিন্তু দিতে তো হয় একজনকে, সেই জন্য আমি একজনকে দিয়েছি, তোমরা সবাই তার পক্ষে কাজ করবে। প্রথম প্রধান অপশন হলো রাস্তাঘাট, ড্রেন, জলাবদ্ধতা দূর করা, শিশু বান্ধব নগরী গড়া, খেলার মাঠ করে দেওয়া, খাল পুকুর খনন করে দেওয়া, স্ট্রিট লাইট লাগানো, এই ধরনের প্রাথমিক কাজগুলি জনগণকে আমার দেওয়া। আমি এইটাকে প্রায়োরিটি সবচেয়ে বেশি। আমার সেকেন্ড থার্ড প্রায়োরিটি ওইটা আসতে পারে, যেহেতু দীর্ঘদিন যাবৎ কাজ করছি, এখন চিন্তা ভাবনা ওই দিকে করতে পারি। কিন্তু আমি প্রাইভেট অর্গানাইজেশনকে আহ্বান জানাবো এই কাজগুলি করার জন্য। এনসিসি নিজে এগুলি করতে পারবে না এই মুহূর্তে, সম্ভব নয়। চিটাগাং করেছিল অনেক কিছু, কিন্তু পরবর্তীতে এগুলি রান করতে পারে না। আমাদের কিন্তু হসপিটাল আছে নিজস্ব, আমাদের এনসিসির আপনি নগর মাতৃ সনদ আছে, 4টি আছে আমাদের নিজস্ব। আমরা আরও 2টি টেন্ডার করেছি। এখানে কিন্তু আমরা প্রাথমিক ট্রিটমেন্টগুলি দিচ্ছি একদম প্রান্তিক জনগোষ্ঠীকে, সাধারণ মানুষকে। আমরা ডায়ালিসিস সেন্টার করেছি এনজিওর সাথে, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অনেক কাজে আছে, যেগুলি হয়তো আমার একটু প্রচারটা কম, আমি প্রচার বিমুখী লোক, এই জন্য অনেকে জানে না। এই কারণে তো আমরা চেষ্টা করছি যে আরও অন্য সার্ভিসগুলি স্বল্প টাকায়, স্বল্প মূল্যে আমাদের সাধারণ মানুষকে দেওয়া যায় কিনা। চাষারার যানজটের কথা বলেছেন, শুধু চাষারা না, আমাদের সারা শহরেই যানজট। চাষারার মুখে দাঁড়িয়ে আছে, ডাক বাংলার কথা আপনি উল্লেখ করেছেন, সেটা একটা যানজটের মূল কারণ আমি মনে করি। এইটা ভাঙার জন্য অনেকবার বলা হয়েছে। তারপর এখানে শুধু ডাক বাংলা না, পুলিশ ফাঁড়ি আছে, আরও কিছু কিছু প্রতিবন্ধকতা আছে। এটা জেলা পরিষদের জায়গা, জেলা পরিষদকে নাগরিক কমিটি অনেকবার অনুরোধ করেছে, তারা এটা করছে না। কিন্তু আমি যতটুকু জানি এখানে একটা বিশাল বড় রাস্তা হবে, আমি এখানে ওভারব্রিজ করতে পারবো না। তার কারণ হলো এই
যে সরকারিভাবে টার্মিনাল হবে, নদীর পাশে টার্মিনাল যেটা হবে, সেটার জন্য এই রাস্তাটা ইতিমধ্যে আমি হ্যান্ডওভার করেছি নৌ পরিবহন মন্ত্রণালয়কে। এই নৌ পরিবহন মন্ত্রণালয় এই রোডটাকে আরো প্রশস্ত করবে, আরো তাদের উপযোগী করে দেবে, কন্টেনার পোর্ট হবে, গভর্নমেন্টের কন্টেনার পোর্ট। অনেক সময় দিলেন, আপনি ব্যস্ত মানুষ, সামনে নির্বাচন, আপনার ভাত খাওয়ার সময় নেই, এর মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অনেক কৃতজ্ঞ। ভালো থাকুন, আপনার জন্য শুভকামনা রইল। আপনাদের সকলের জন্য শুভকামনা।